মদ, জুয়া কিংবা নারী আধুনিক যুগে মানুষের বিনোদনের অনুষঙ্গ। এই বিনোদন পেতে সারা পৃথিবীতে অঞ্চল ভেদে আছে নানা ধরনের মেনু আর ভেন্যু। পাব, বার, নাইট ক্লাব, হোটেল, মোটেল, ক্যাসিনো, কি নেই? কিন্তু ভাবুন তো, কোনো সেলিব্রিটি যাকে পথে ঘাটে দেখলেই মানুষ জড়ো হয়ে যায়, কিংবা এমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যার সিকিউরিটি প্রোটোকল হতে হয় টপ ক্লাস। এই টপ ক্লাস ব্যক্তিরা তো আর চাইলেই কোনো নাইট ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন না। কি একটা অবস্থা বলুন তো! অঢেল টাকা থাকার পরেও স্বাধীনতা নেই। কিন্তু ওয়েট, টাকা থাকলে হয় না এমন কিছু পৃথিবীতে আছে নাকি? চাইলে বাঘের দুধও পাওয়া যায় ঠিকই। হ্যাঁ, এইসব সেলিব্রিটি কিংবা আন্ডার প্রোটোকলে থাকা মানুষগুলোর বিনোদনের জন্য আছে জেফ্রি অ্যাপস্টেইনরা, যারা টাকার বিনিময়ে করে দেয় সবকিছুর বন্দোবস্ত। থাকবে সিকিউরিটি এবং প্রাইভেসি দুটোই। আচ্ছা বলুন তো, যার টাকা আছে সে খরচ করবে, প্রাইভেট আইল্যান্ডে গিয়ে পার্টি কিংবা ফুর্তি করবে, তাতে কি এমন আসে যায়? বাট আসল টুইস্টটা ঠিক এখানেই। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। অনলাইন অফলাইনে নানা আলোচনার ভিড়ে এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব অ্যাপস্টেইন ফাইল আসলে কি, এই জেফ্রি অ্যাপস্টেইন কি এমন অপরাধ করেছিল, আর কারা তাকে এত বড় ক্রিমিনাল হয়ে উঠতে সাহায্য করেছিল। থাকছে সেই প্রসঙ্গ। তো আর কথা বাড়িয়ে কাজ নেই, দর্শক চলুন মূল ভিডিওতে। পয়সা খরচ করে ধনকুবের কিংবা সেলিব্রিটিরা যদি ফুর্তি করতে চায় তাতে আসলে সমস্যা নেই। তবে প্রশ্ন হলো, জেফ্রি অ্যাপস্টেইনের আয়োজনে যে বিগ শট ব্যক্তিরা পার্টিতে যোগ দিতেন সেটা বৈধ ছিল কিনা। জেফ্রি অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস এর নাম ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন। অনেকদিন ধরে রহস্য এবং বিতর্কের কেন্দ্রে ছিল এই আইল্যান্ডটি। তাকে নিয়ে হওয়া মামলার তদন্তে উঠে আসে লিটল সেন্ট জেমস দ্বীপটি ছিল অ্যাপস্টেইনের তৈরি সেক্স ট্রাফিকিং রিং এর একটা সেন্টার পয়েন্ট। অ্যাপস্টেইন এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল কম বয়সী মেয়েদের সেখানে নিয়ে যেতেন এবং প্রভাবশালী, ক্ষমতাবান এবং সুপারস্টার লেভেলের লোকজন তাদের উপর চালাতো যৌন নির্যাতন। এসব কর্মকাণ্ডের জন্য লিটল জেমস পাপের দ্বীপ নামেও পরিচিত ছিল। অ্যাপস্টেইনের প্রাইভেট জেট ছিল, মিডিয়ায় যেটাকে আদর করে বলা হতো ললিটা এক্সপ্রেস। সেটাই চড়ে বিশ্বের অনেক অনেক ক্ষমতাধর ব্যক্তি, রাজনীতিবিদ, এমনকি ব্যবসায়ীরা সেখানে গেছেন। যদিও সেই যাওয়া মানেই যে সবাই অপরাধী, ব্যাপারটা সেরকমও কিছু নয়। কিন্তু এই দ্বীপের সিকিউরিটি প্রোটোকল সব সময় নানা প্রশ্নের জন্ম দিতে শুরু করে। দ্বীপের কিছু অদ্ভুত স্থাপনা ছিল যা নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিল। এক প্রান্তে এক অদ্ভুত নীল স্ট্রাইপ দেওয়া ভবন ছিল যা দেখতে মন্দিরের মতো। এর জানালাগুলো নকল এবং দরজাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। দ্বীপের ভেতরে নারীদের আটকে রাখার তথ্য পাওয়া যায়, যাদের উপর কড়া নজরদারিও নাকি করা হতো। মাটির নিচ দিয়ে বড় টানেল থাকার দাবি করা হলেও ড্রোনের মাধ্যমে তোলা ফুটেজে তেমন কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো দ্বীপটি ছিল অত্যন্ত সুরক্ষিত এবং বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। বেঁচে ফেরা ভিকটিমরা জানিয়েছেন সেখানে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং পালিয়ে যাওয়ার কোনো পথই থাকতো না। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো এবং তাদের কাজ ছিল অ্যাপস্টেইন ও তার অতিথিদের সেবা করা। এখন প্রশ্ন হলো, এটি যদি ক্ষমতাসীনদের গোপনীয়তা আর নিরাপত্তার সাথে সবকিছু মেনটেন করা হতো, তাহলে ঝামেলা হলো কিভাবে? কিভাবে সামনে এলো সেই 300 গিগাবাইট তথ্য, যেটা একসময় বিবেচনা করা হতো গোপন দলিল হিসেবে? দর্শক, এখানেই আসল টুইস্ট লুকিয়ে আছে, আর আমরা সেই টুইস্টের জট খোলার চেষ্টা করব। আপনাদেরকে জানতে ইচ্ছা হয় না যে অ্যাপস্টেইন কোথায় আর কিভাবে ধরা পড়লেন? অ্যাপস্টেইনের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে 2005 সালে ফ্লোরিডার পাম বিচে। একজন অভিভাবক পুলিশকে জানান যে অ্যাপস্টেইন নাকি তার 14 বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতন করেছেন। পাম বিচ পুলিশ তখন তদন্ত শুরু করে। তারা অ্যাপস্টেইনের প্রাসাদে তল্লাশি চালিয়ে যৌন নিপীড়নের শত শত ছবি এবং ভিকটিমদের তথ্য পায়।
সেই সময়ে 36 জন অপ্রাপ্তবয়স্ক মেয়ের জবানবন্দি সত্ত্বেও তিনি একটি বিতর্কিত সুইট হার্ট ডিল নামে এক ডিলের মাধ্যমে বেঁচে যান। মাত্র 13 মাসের সাজা দেওয়া হয় এবং দিনের বেলায় জেল থেকে বের হয়ে নিজের অফিসে কাজ করার অনুমতিও মিলেছিল সে সময়। তবে 2018 সালে অনুসন্ধানী সাংবাদিকতা এবং ভিকটিমদের নতুন করে দেওয়া সাক্ষ্যে জনমত প্রবল হলে 2019 সালে জুলাই মাসে FBI তাকে নিউ জার্সি বিমানবন্দর থেকে মানব পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে চূড়ান্তভাবে গ্রেফতার করে। ওই বছরের আগস্টে কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। ময়না তদন্ত বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়, কিন্তু কারাগারে ওই সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজই পাওয়া যায়নি। নিরাপত্তা রক্ষীরা নাকি ঘুমিয়ে পড়েছিলেন। এমন আরো অনেক রহস্যের কিনারা করা যায়নি। অনেকেই তাই দাবি করেন সর্বোচ্চ পর্যায়ের প্রভাবশালীদের নানা বিষয়ে অ্যাপস্টাইনের সাথে জড়িত থাকায় হয়তো কোনো এক বা একাধিক পক্ষ তার মুখ চিরদিনের মতো বন্ধ করতে চেয়েছিল। 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে এই আইনটি পাশ হয়। এই আইনের অধীনে মার্কিন বিচার বিভাগ এবং FBI এর কাছে থাকা অ্যাপস্টাইন মামলার সমস্ত নথি জনসম্মুখে আনার বাধ্যতামূলক করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিলে স্বাক্ষর করেছিলেন। অ্যাপস্টাইনের এই মামলার মোট 35 লাখ পৃষ্ঠা নথি যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা FBI এর অনলাইন পোর্টাল এবং বিচার বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তদন্তকারীরা প্রায় 60 লাখ পৃষ্ঠার নথি এক করেছিলেন, তবে এর মধ্যে কিছু কপি ডুপ্লিকেট ছিল এবং কিছু নথি জাতীয় নিরাপত্তা বা ভিকটিমদের স্বার্থে গোপন রাখা হয়েছে। তাই অ্যাপস্টাইন ফাইলস আসলে হাজার হাজার আলাদা আলাদা নথির সমষ্টি, যার মধ্যে রয়েছে FBI তদন্তের সামারি, সাক্ষীদের ইন্টারভিউ, অ্যাপস্টাইনের ব্যক্তিগত বিমান অর্থাৎ ললিতা এক্সপ্রেসে কে কখন যাওয়া আসা করেছে তার রেকর্ড, অনেক দিনের লিগ্যাল প্রসেসের বিস্তারিত এবং জবানবন্দি, অ্যাপস্টাইনের ব্যক্তিগত ইমেইল, দেয়া নেওয়ার হিস্ট্রি এবং বিখ্যাত ব্যক্তিদের ফোন কলের ব্ল্যাক বুক। এর বাইরে উন্মুক্ত করা হয়েছে প্রায় 2000-এর বেশি ভিডিও। এর মধ্যে জেলের সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন তল্লাশিতে পাওয়া ভিডিও রেকর্ডও আছে। এছাড়া প্রায় 1,80,000 ছবি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে অ্যাপস্টাইনের বিভিন্ন বাসভবনের ভেতরের ছবি, তার ভ্রমণ এবং অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে তোলা ছবিও রয়েছে। আচ্ছা দর্শক, কখনো কি জানতে ইচ্ছা করে যে অ্যাপস্টাইন নিয়ে বিশ্বে এত তোলপাড়, সে অ্যাপস্টাইন কি কাউকে ব্ল্যাকমেল করেছিল কিনা? আসলে সেই তথ্যটা বের করতে গিয়ে আমাদের একরকম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। এত ছবি, এত ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে না একটু বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটাই তো মনে হতে পারে, কারণ সেলিব্রিটি আর ক্ষমতাশীলদের গোপন বিনোদনের যোগান দেওয়ার পাশাপাশি তাদেরই সেই সব তথ্য নিজেদের সংগ্রহ রেখে দেওয়াও অ্যাপস্টাইনের ব্যবসার একটি অংশ ছিল, যেটা দেখিয়ে বা না দেখিয়ে ক্লায়েন্টদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করা খুব সহজ ছিল জেফরির জন্য। অ্যাপস্টাইনের ম্যানহাটনের বাড়ি এবং ব্যক্তিগত দ্বীপে তল্লাশি চালিয়ে FBI প্রচুর পরিমাণ লুকানো ক্যামেরা এবং অডিও রেকর্ডিং ডিভাইস উদ্ধার করেছিল। অনেক ভিকটিম তাদের সাক্ষ্যে জানিয়েছেন যে অ্যাপস্টাইন প্রভাবশালী ব্যক্তিদের আপত্তিকর ভিডিও রেকর্ড করতেন, যাতে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ করা যায় বা ব্ল্যাকমেইল করা যায়। প্রকাশিত নথিতে দেখা গেছে যে অ্যাপস্টাইন তার সহযোগীদের সাথে আলাপচারিতায় প্রায়ই তার হাতে থাকা তথ্যের ক্ষমতা নিয়ে গর্ব করতেন। নথিতে উল্লেখ আছে যে অ্যাপস্টাইনের বাড়িতে আসা অতিথিদের যৌন কর্মকাণ্ড গোপনে রেকর্ড করতেন তিনি। ভিকটিম ভার্জিনিয়া জুফ্রে তার সাক্ষীতে দাবি করেছেন যে অ্যাপস্টাইন প্রভাবশালী ব্যক্তিদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের নির্দেশ দিতেন, মূলত তাদের ফাঁসাতেই। নথি ঘেটে আমরা আরও দেখতে পাই অ্যাপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল এই রেকর্ডিং সিস্টেম ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিলেন। তদন্তকারীরা মনে করেন এই ভিডিওগুলোই ছিল অ্যাপস্টাইনের লাইফ ইন্স্যুরেন্স বা সুরক্ষা কবচ, যার মাধ্যমে তিনি বছরের পর বছর বড় বড় অপরাধ করে পার পেয়ে গেছেন। ব্ল্যাকমেইলের পরিকল্পনা এবং রেকর্ডিং ডিভাইসগুলো সম্পর্কে ফাইলে বিস্তারিত আছে, কিন্তু ব্ল্যাকমেইল করা হয়েছিল এমন কোনো নির্দিষ্ট ভিডিও বা অডিও
ফাইলে এখন পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। এগুলোকে সাধারণত ভিকটিমদের গোপনীয়তা বা তদন্তের গোপনীয়তার স্বার্থে আদালতের হেফাজতে রাখা হয়েছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অ্যাপস্টাইন নাকি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথে একটি সম্পর্ক নিয়ে তাকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও বিল গেটস এটি অস্বীকার করেছেন, তবে ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে অ্যাপস্টাইন তার প্রভাব খাটানোর জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করতেন। আচ্ছা, জানতে ইচ্ছা হয় না এই ব্ল্যাকমেল, এই যৌনচারিতা, এত দূরে উঠে আসা এত এত ধনকুবরদের সাথে অ্যাপস্টাইন যে মিলে গেল, আসলে তার শুরুটা কেমন ছিল বা কোথায় থেকে তিনি কিভাবে এলেন? আমাদেরও জানতে ইচ্ছে করেছে। আর সেটি থেকেই আমরা জানতে পারি জেফ্রি অ্যাপস্টাইনের অতীত ছিল অত্যন্ত রহস্যময়। উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন সম্পদ বা প্রথাগত উচ্চশিক্ষা ছাড়াই নিউ ইয়র্কের উচ্চবিত্ত সমাজে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। জীবন ছিল মেধা, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতারণার এক অদ্ভুত মিশ্রণ। 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করেননি তিনি, কিন্তু নিউ ইয়র্কের স্বনামধন্য ডাল্টন স্কুলে অঙ্ক আর পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়ে যান। কথিত আছে তৎকালীন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বাবা ডোনাল্ড বার্ট তাকে সেখানেই নাকি নিয়োগ দিয়েছিলেন। শিক্ষকতা ছেড়ে তিনি ফিনান্সিয়াল মার্কেটে ঢুকে পড়েন। কোনো ডিগ্রি না থাকলেও শুধু বুদ্ধির জোরে বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টার্নের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই বিয়ার স্টার্নসে চাকরি পান এবং দ্রুত সেটার পার্টনারও বনে যান তিনি। তারপর তিনি নিজেই একটা ফিনান্সিয়াল ফার্ম যে অ্যাপস্টাইন অ্যান্ড কোম্পানি খুলে ফেলেন। অ্যাপস্টাইন নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতেন যে যেন শুধু সে বিলিয়নারদের টাকা পয়সাই নাড়াচাড়া করেন। অথচ একমাত্র পরিচিত বড় ক্লায়েন্ট ছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটসের মালিক লেসলি ওয়েক্সনার। অভিযোগ আছে যে ওয়েক্সনারের বিশাল সম্পদ ব্যবহার করেই অ্যাপস্টাইন তার বিলাসবহুল জীবনযাপন এবং ক্ষমতার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। অ্যাপস্টাইন কেবল পার্টি বা বিনোদনে সীমাবদ্ধ ছিলেন না, নিজেকে বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবেও পরিচয় দিতে ভালোবাসতেন। হার্ভার্ড বা এমআইটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রচুর টাকা অনুদান দিতেন। তাই স্টিফেন হকিং এবং মার্ভিন মিনস্কির মতো বড় বড় বিজ্ঞানীদের সাথে তার সখ্যতা তৈরি হয়, যা তাকে সমাজে একটি শিক্ষিত ও মার্জিত ভাবমূর্তি দেয়। আর এই উত্থানে ব্রিটিশ মিডিয়া মোগল রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে গিসলেন ম্যাক্সওয়েলের ভূমিকা ছিল অনেক বেশি। গিসলেন তাকে বিশ্বের রাজপরিবার এবং প্রভাবশালী মহলে প্রবেশ করিয়ে দেন, আর তারা দুজন মিলে এমন এক চক্র তৈরি করেন যেখানে ক্ষমতা, যৌনতা আর ব্ল্যাকমেইল একসাথে মিশে গিয়েছিল। অর্থাৎ এই গিসলেন ম্যাক্সওয়েলই ছিলেন সেই দরজা, যেই দরজা খুলে অ্যাপস্টাইন পেয়ে গিয়েছিলেন আলাদিনের চেরাগ, তৈরি করেছিলেন দুনিয়ার ভেতর আরেক দুনিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রকাশিত ৩৫ লাখ পাতার নথি নিয়ে আলোচনা এত সহজে তো আর শেষ হওয়ার কথা নয়, তাই অ্যাপস্টাইন ফাইলসের আরো অনেক চমকপ্রদ তথ্য নিয়ে কথা হবে অন্য কোনো এপিসোডে।